আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে অস্বাভাবিক ঘটনা, 7 মিনিট আকাশে স্থির হয়ে ভাসল সম্রাটের কপ্টার। সিদ্ধান্ত দিল্লির, শ্রমিক বাবু একা নন, বিক্ষুব্ধ কর্মীদের ক্ষোভের মুখে এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন দিলীপ। যাদের জন্য জেল খেটেছে তাদের সঙ্গেই চা খাবো না, তৃণমূল নেতাদের দেখেই মেজা ছাড়ালেন বিজেপি বিধায়ক। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় চরম পদক্ষেপ সায়নীর, তাপস মণ্ডলকে আইনি নোটিশ। মমতার মোহভঙ্গ, ঋতব্রত শিবিরে যোগ দিয়ে বীরভূমের শীর্ষ পদ পাচ্ছেন অনুব্রত। অনুব্রত নিয়ে একই বললেন কল্যাণ, রাজ্য রাজনীতিতে নয়া মোড়। শুভেন্দুর হুঁশিয়ারিতেও দমছেন না হুমায়ুন, রেজিনগরে কাকে প্রার্থী করছেন জানেন? নাম শুনেই চমকে উঠছে মুর্শিদাবাদ। শুধু অনুব্রত নন, ঋতব্রত পন্থী তৃণমূলের জেলা সভাপতি পদে একের পর এক মমতা ঘনিষ্ঠ। কে কোন জেলার দায়িত্বে জানেন? তৃণমূলের লঙ্কা কাণ্ড, একঝাঁক নতুন মুখ নিয়ে ধমাকা ঋতব্রতের। কালীঘাটের ভিত নাড়িয়ে দিল বিদ্রোহী শিবির। মমতাকে ক্ষমতাচ্যুত করেই প্রথম চুল কাটলেন কৌস্তব। 3 বছর আগে প্রতিজ্ঞা নিয়েই এই রাস্তার বসে ন্যাড়া হয়েছিলেন। বারুইপুরের নৃশংসতার পরই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, রাজ্য জুড়েই এবার মদ ও মাদকের ঠেক ভাঙার নির্দেশ। পরিচয় দেখেই পিটিয়ে খুন, বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারকেই 25 লাখ, দাদাকে চাকরি দিলেন শুভেন্দু। বিজেপি করার অপরাধে বেধড়ক মারধরের অভিযোগে তৃণমূলের প্রাক্তন বিধায়কের অনুগামীদের বিরুদ্ধেই চলতি মাসে তৃণমূলের বিদ্রোহী প্রাক্তন বর্তমান এনসিপিআই সাংসদরা বিজেপিতে। রাজনীতিতে জোর পরিবর্তন, কাল কি হবে জানি না, কেন এই কথা বললেন দিলীপ ঘোষ। উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় ধরনের রাজনৈতিক বিস্ফোরণ, যোগী সরকারের সিদ্ধান্তে বিরোধীদের উদ্বেগ বেড়েছে। একই করল কংগ্রেস, অধীরের ওপর আক্রমণকারীরা যা পেল দলের থেকেই অবিশ্বাস্য। শোরগোল গোটা বাংলায়। ডবল ইঞ্জিনে দুরন্ত গতি, ডানকুনিতেই 600 কোটির লগ্নি, লাক্সকোজি কারখানা সম্প্রসারণের শুভেন্দু। কামদুনির প্রসঙ্গ টেনেই কি ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পুরো ভিডিও দেখুন। রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে আজ থেকেই বন্ধ হয়ে গেল বাঁকুড়ার এই মসজিদ, কেন দেখুন। অপরাধীদের জন্য করা দাওয়ায় জামিন অযোগ্য ধারায় 12 মাসের জেল, এলাকা ছাড়ার নির্দেশ করা আইন। চাপে পড়তেই কাটমানি ফেরাচ্ছে পুষ্পা বাহিনী, ফলতায় 8.5 লক্ষ টাকা ফিরল গ্রামবাসীদের হাতে। ভাটপাড়ার কুখ্যাত কালুয়া পুলিশের জালেই কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ। আরজিকর কাণ্ডে বিতর্কিত তৃণমূলের হেভিওয়েট এবার ঋতব্রত শিবিরে, রাজ্য রাজনীতিতে তোলপাড়। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঢুকলো কি, দেখতে গিয়ে চমকে গেল পিলে, ব্যাংক অ্যাকাউন্টে পড়ে 740 কোটি 68 লক্ষ টাকা। 21শে জুলাইয়ের সভার অনুমতি, ঋতব্রত শিবিরকে বড় জয় মমতা সরকারের। নেতাজির নাম পাল্টে রাস্তায় নাম করা হলো শ্যামাপ্রসাদ মুখার্জির নামে, শুরু বিতর্ক। পশ্চিমবঙ্গে ইউসিসি চালুর পথে বড় পদক্ষেপ, উচ্চ পর্যায়ে কমিটি গঠন সুমিত্র সরকারের। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে এসে নব তৃণমূলকে আক্রমণ কল্যাণের। কালীঘাটের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, 1000 কোটির লেনদেনেই বড়সড় বিপাকে তৃণমূল। সমুদ্রে নিখোঁজ 15 মৎস্যজীবী অক্ষত অবস্থায় উদ্ধার, বাঘের চর দ্বীপেই মিলল হদিশ। সিঙ্গুরের 20 বছর পর উল্টো পুরাণ, মমতার জমি নীতি ঝেড়ে ফেলে সরাসরি জমি অধিগ্রহণের বড় ঘোষণা শুভেন্দুর। এবার কোর্টে দেখা হবে, নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতে কাকে নোটিশ পাঠালো সায়নী। যত নষ্টের গোড়া আইপ্যাক, ঋতব্রত পন্থী তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পেয়ে বিস্ফোরকের অনুব্রত। 40 বছর ধরে বিজেপি করি, বৈঠকে তৃণমূল নেতাদের সঙ্গে চাও খেলেন না নীলাদ্রি শেখর। চোপড়া কলেজে রাজনৈতিক উত্তেজনা, ভয়মুক্ত শিক্ষার পরিবেশের দাবিতে সরব ছাত্রছাত্রীরা। 26 থেকে 27 লক্ষ টাকা খরচ করেছে, এবার সরাসরি ঋতব্রতকে নিশানা কুণালের, বাড়ল কালীঘাট তৃণমূলের দুশ্চিন্তাও। ইথানলের পুরো ব্যবস্থা কিভাবে কাজ করে, ছেলেদের ব্যবসায় সুবিধা দেওয়ার অভিযোগে এবার মুখ খুললেন নীতিন গডকরি। বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর, যুবশক্তি ভরসা কার্ডে মাসিক 3000 টাকা, আবেদনের শর্তাবলী জানুন। পাপিয়া অধিকারীকেই মাফিয়া অধিকারী বলেই কটাক্ষ শতরূপে, তীব্র প্রতিবাদ করে কি জানালেন রুদ্রনীল। বন্ধ নামাজ পড়া, বাতিল হলো এন্ট্রি পাস, সরছে দমদম বিমানবন্দরের মধ্যেকার মসজিদ। সরাসরি নির্দেশ অমান্য করে হকার উচ্ছেদ, আসানসোলের 3 আধিকারিককে শোকজ।
21শে জুলাইয়ের অনুমতি পেল ঋতব্রত শিবির। সোম থেকে গান্ধী মূর্তি এলাকায় প্রস্তুতি শুরু আসল তৃণমূলের। 21শে জুলাই ঘিরে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। ধর্মতলা বনাম মেয়র রোডে মুখোমুখি দুই শিবির। জয়পুরে নীরজ শর্মা হত্যা, বাবাকে খুন করেছিল আয়ুষী, বিস্ফোরক দাবি মামার, তদন্তে নতুন মোড়। উলুবেড়িয়ার জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কা, আহত অন্তত 20। ধর্ষণ মামলায় জামিনে মুক্ত, তারপরেই রক্তাক্ত তাণ্ডব। স্ত্রী, 2 সন্তান, নির্যাতিত কিশোরী সহ 6 জনকে কুপিয়ে খুন, তেলেঙ্গানায় নৃশংস হত্যালীলা। যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সংহতি জ্ঞাপন প্রকাশ রাজ, টমাস আইজ্যাক ও জিতেন্দ্র চৌধুরীর। খুনি ধর্ষকরা ভয়ে থাকুক, বাকিরা দোকানপাট চালান খুলুন, বারুইপুরে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সপ্তাহান্তে আরো বাড়বে দুর্যোগ নাকি বঙ্গে কমবে বৃষ্টি, জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিজেপির রাজ্য সংগঠনকে ঘিরে সাম্প্রতিক সময় যে অসন্তোষ এবং ক্ষোভের আবহ তৈরি হয়েছে তা নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। দলীয় কর্মীর একাংশের অভিযোগ, সাম্প্রতিক সাংগঠনিক সিদ্ধান্ত এবং নতুন নেতৃত্বকে সামনে আনার ক্ষেত্রে দীর্ঘদিনের কর্মীদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ সামনে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলেও জানা গিয়েছে। তিনি কর্মীদের উদ্দেশ্যে জানান, দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কোনো একজন ব্যক্তি একা নেন না, বরং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা এবং সাংগঠনিক পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার বক্তব্য, ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও সংগঠনের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে। তিনি আরো বলেন, বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল এবং এখানে প্রত্যেক কর্মীর অবদান সমান গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে সাংগঠনিক বন্ধবিরোধ কিছু নতুন নয়, তবে নেতৃত্বের কাছ থেকে এই পরিস্থিতি সামাল দেওয়ায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আগামী দিনে এই ক্ষোভ কতটা প্রশমিত হয় এবং সংগঠনের উপরে তার কি প্রভাব পড়ে সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। একটি সরকারি অনুষ্ঠানে তৃণমূল এবং বিজেপি নেতাদের একসঙ্গে উপস্থিতিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত এক বিজেপি বিধায়ক প্রকাশ্যে নিজেদের ক্ষোভ উগরে দিয়ে জানান, অতীতে যাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন, যাদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করতে গিয়েই তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে, তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করা তার পক্ষে সম্ভব নয়। তার মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলের ব্যাপক চাঞ্চল্য আলোচনা ছড়িয়েছে। একাংশের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান ব্যক্তিগত সম্পর্ক এবং রাজনৈতিক অবস্থানের সংঘাত আরও ক্রমশ প্রকট হয়ে উঠেছে। অন্যদিকে অন্য একটি অংশের মত, গণতান্ত্রিক রাজনীতিতে মতাদর্শগত বিরোধ থাকলেও সামাজিক ও প্রশাসনিক অনুষ্ঠানে ন্যূনতম সৌজন্য বজায় রাখা উচিত। ঘটনাকে ঘিরে এই দুই রাজনৈতিক শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধ তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় নিজেদের নাম জড়ানো নিয়ে অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন। তার পক্ষ থেকে এই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়াই তার নাম ব্যবহার করে জনসমক্ষে বিভ্রান্তিকর এবং মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। সায়নী ঘোষের আইনজীবীদের বক্তব্য, কোনো ব্যক্তি সম্মানহানি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয় এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয়ে এর জবাব দেওয়া হবে। অন্যদিকে যার বিরুদ্ধে এই নোটিশ পাঠানো হয়েছে তার পক্ষ থেকে ওই বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেছে। ফলে এই ঘটনা এখনও সম্পূর্ণভাবে আইনি লড়াইয়ের দিকে এগোচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনে এই মামলার অগ্রগতি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও প্রভাব ফেলতে পারে। বীরভূমের রাজনীতিতে আবারও অনুব্রত মণ্ডলকে ঘিরেই জল্পনা তুঙ্গে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক সূত্রের দাবি, রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক পুনর্বিন্যাসের আবহে তাকে নতুন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও রাজনৈতিক মহলে জল্পনা থামছে না। বীরভূমের রাজনৈতিক সাংগঠনিক রাজনীতিতে দীর্ঘদিন ধরেই তার প্রভাব থাকার কারণে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। দলীয় কর্মীদের একাংশের মতে অভিজ্ঞ নেতাদের সামনে রেখে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হতে পারে। অন্যদিকে বিরোধী শিবির এই জল্পনাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করতে শুরু করেছে। ফলে বীরভূমের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে জোর চর্চা চলছে। রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনৈতিক আবহ দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সিএম শুভেন্দুর সাম্প্রতিক রাজনৈতিক বার্তা এবং সাংগঠনিক তৎপরতার পরও প্রতিপক্ষ শিবির নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলেও জানা গিয়েছে। সম্ভাব্য প্রার্থী নির্বাচন, ভোট কৌশল, সংখ্যালঘু ভোটের সমীকরণ এবং স্থানীয় ইস্যুগুলিকেই সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল এখন থেকে প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উপনির্বাচন শুধুমাত্র একটি বিধানসভা আসনের লড়াই নয়, বরং আগামী দিনের বৃহত্তর রাজনৈতিক বার্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই কারণেই রাজ্যের প্রায় সব বড় রাজনৈতিক দল এই কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক প্রভাব সভা এবং প্রচার এবং প্রার্থী ঘোষণায় কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি একাধিক নতুন মুখ এবং প্রভাবশালী নেতাকে সামনে রেখেই নতুন সাংগঠনিক কাঠামো তৈরির পরিকল্পনা চলছে। এই পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় পুনর্গঠন এবং সাংগঠনিক পুনর্বিন্যাস আগামী দিনের অন্যতম বড় ইস্যু হয়ে উঠতে পারে। একাংশের মতে নতুন মুখকে সামনে এনে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আরেক অংশের দাবি এটি দলীয় শক্তি বাড়ানোর কৌশল। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবুও রাজনৈতিক মহলে নানা আলোচনা এবং জল্পনা ক্রমশ বাড়ছে। বিজেপি নেতা কৌস্তভ বাগচির একটি ব্যক্তিগত প্রতিজ্ঞা পূরণকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কয়েক বছর আগে তিনি প্রকাশ্যে একটি শপথ নিয়েছিলেন এবং সেই সময় প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে তিনি একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি জানান সেই প্রতিজ্ঞা পূরণের সময় এসেছে এবং সেই কারণে তিনি নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়িত করেছেন। তার এই পদক্ষেপ রাজনৈতিক মহলে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমর্থক একাংশ এটিকেই রাজনৈতিক বিশ্বাসের প্রতীক হিসেবেই দেখছেন, আবারও বিরোধী বিষয়টিকে কটাক্ষ করতেও ছাড়েননি। ফলে একটি ব্যক্তিগত প্রতিজ্ঞা এখন রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে দাঁড়িয়ে বড় আর্থিক ও মানবিক সহায়তার ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সিএম শুভেন্দু তাদের হাতেই 25 লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেন বলেও জানা গিয়েছে। পাশাপাশি নিহত যুবকের দাদার হাতেই চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা জানান আকস্মিক এই ঘটনায় তারা সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যেই পড়েছেন। এই আর্থিক সাহায্য এবং চাকরির সুযোগ তাদের নতুন করে বাঁচার সাহস যোগাবে বলেও তারা আশা প্রকাশ করছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং আইনি নিজের হাতেই তুলে নেওয়ার প্রবণতার বিরুদ্ধেও আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণপিটুনি ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং তদন্তের প্রতিটি দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের বিদ্রোহী এবং বর্তমানে এনসিপিআই এর সঙ্গে যুক্ত কয়েকজন সাংসদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনৈতিক মহলের একাংশের মতে এই চলতি মাসের মধ্যেই তাদের মধ্যে কয়েকজন বিজেপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে পারেন। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও দিল্লি এবং কলকাতার রাজনৈতিক মহলে বিশেষ করে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বহু নেতা নিজেদের অবস্থান নতুন করে মূল্যায়ন করেছেন বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। অন্যদিকে বিজেপির একাংশের বক্তব্য, যে কোনো সিদ্ধান্ত দলীয় শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় কমিটির আলোচনার ভিত্তিতেই নেওয়া হবে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যের রাজনীতিতে আরও বড় পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সাম্প্রতিক ঘটনার পর দলের অভ্যন্তরেই নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, যাদের বিরুদ্ধে আগে সমালোচনার সুর শোনা গিয়েছিল তাদের প্রতি পরবর্তীতে নমনীয় মনোভাব দেখা দিয়েছে। যদিও কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টিকে সম্পূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করা হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের প্রতিটি পদক্ষেপ বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং তার প্রভাব ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে পড়তে পারে। অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক অবস্থান এবং রাজ্যের কংগ্রেস সংগঠনে তার প্রভাবের কারণে বিষয়টি আরও বেশি আলোচনায় উঠে এসেছে। অপরাধ দমনে আরও কঠোর অবস্থান নেওয়ার লক্ষ্যেই নতুন আইন এবং কঠোর বিধিনিষেধ কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় গুরুতর অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অযোগ্য ধারায় মামলা রুজু করার পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য আটক রাখার ব্যবস্থাও রাখা হয়েছে। একই সঙ্গে অপরাধ প্রবণ এলাকায় বসবাসকারী এবং সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ নজরদারির ব্যবস্থাও চালু হতে পারে। প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। তবে বিরোধীদের একাংশের অভিযোগ, এই ধরনের আইন ভবিষ্যতেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার আশঙ্কাও থেকে যায়। ফলে আইনটি কার্যকর হওয়ার আগেই তা নিয়ে রাজনৈতিক এবং আইন মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের ফলতা এলাকায় কাটমানি সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করেই নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগের চাপে কিছু ক্ষেত্রেই সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ার ঘটনা সামনে এসেছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কয়েক লক্ষ টাকা ফেরত পাওয়ার পর গ্রামবাসীর একাংশ স্বস্তি প্রকাশ করেছেন। অন্যদিকে গ্রামবাসীদের বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক এবং রাজনৈতিক চাপের কারণে এই অর্থ ফেরতের দেওয়ার দাবি ঘটনা ঘটেছে। তবে সংশ্লিষ্ট পক্ষের দাবি, সমস্ত অভিযোগের রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং বিষয়টিকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। প্রশাসনের জানিয়েছে, কোথাও কোনো অনিয়ম বা আর্থিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য।
অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে কিনা তা খতিয়ে দেখতে এক ব্যক্তির অ্যাকাউন্টে বিপুল অঙ্কের অর্থ দেখতে পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে কয়েক হাজার টাকার পরিবর্তে কয়েকশো কোটি টাকার অঙ্ক দেখাচ্ছিল বলে জানা গিয়েছে। পরে ব্যাংক কর্তৃপক্ষ জানায় এটি মূলত প্রযুক্তিগত ত্রুটি অথবা সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে প্রদর্শিত ভুল তথ্য হতে পারে। ব্যাংকের পক্ষ থেকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হয় এবং প্রকৃত ব্যালেন্স যাচাই করার জন্য গ্রাহকদের আনুষ্ঠানিক ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করার প্রয়োজন পরামর্শ দেওয়া হয়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা কখনো কখনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার সম্ভাবনাকে সামনে রেখে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই কমিটির কাজ হবে বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা এবং পরিকাঠামো, আইনি পরিকাঠামো, সাংবিধানিক বিষয় এবং সামাজিক প্রভাব খতিয়ে দেখা। বিশেষজ্ঞ, আইনজীবী এবং প্রশাসনিক আধিকারিকদের মতামত নিয়ে ভবিষ্যৎ রূপরেখা তৈরি করা হতে পারে বলেও সূত্রের খবর। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে এবং একাংশের মতে অভিন্ন দেওয়ানি বিধি দিয়ে দেশের আইনের সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে অন্য অংশের একটি আশঙ্কা, এর সামাজিক এবং রাজনৈতিক প্রভাব নিয়ে আরও বিস্তৃত আলোচনা প্রয়োজন। ফলে বিষয়টি আগামী দিনে রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক এবং আইনি আলোচনার বিষয় হতে পারে। সুন্দরবন উপলক্ষে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া 15 জন মৎস্যজীবীকে অবশেষে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে গভীর সমুদ্রে মাছ ধরার সময় খারাপ আবহাওয়া, প্রবল স্রোত এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই তাদের সঙ্গেই পরিবারের সদস্যদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর পরিবার এবং স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রশাসন, উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে বাঘেরচর দ্বীপ সংলগ্ন এলাকায় তাদের সন্ধান পাওয়া যায়। জানা গিয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণেই তাদের নৌকার নির্ধারিত পথ থেকে সরে গিয়েছিল এবং সে কারণেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উদ্ধার হওয়ার পর মৎস্যজীবীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারাও। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। যুবশক্তি ভরসা কার্ড নামে একটি সম্ভাব্য প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী যুবক যুবতীদের মাসিক বা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা করা হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পের মূল লক্ষ্য কর্মসংস্থান খোঁজার সময় আর্থিকভাবে পিছিয়ে পড়া যুব সমাজকে কিছুটা সহায়তা করা। আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আয় এবং সুবিধা দেওয়া হতে পারে বলেই জানা গিয়েছে। যদিও প্রকল্পের চূড়ান্ত নির্দেশিকা এবং সরকারি বিজ্ঞপ্তি জন্য এখনো অপেক্ষা করতে হবে। প্রশাসনের সূত্রের দাবি, কোনো প্রকল্প চালুর আগে সমস্ত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং যাচাইয়ের বিষয়গুলি বিস্তারিতভাবে প্রকাশ করা হবে। দমদম বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত একটি ধর্মীয় স্থাপনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা, বিমানবন্দরের সম্প্রসারণ এবং যাত্রী পরিষেবার উন্নয়নের সাথে কিছু প্রশাসনিক পরিবর্তনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যেই প্রবেশ ব্যবস্থা এবং ব্যবহার সংক্রান্ত কিছু নিয়মে পরিবর্তন আনার বিষয়েও আলোচনা রয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এবং বিমান এবং যাত্রী পরিষেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও প্রশাসন এখনো পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 21শে জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির তাদের পৃথক কর্মসূচির জন্য প্রশাসনিক অনুমতি পেয়েছে বলেও জানা গিয়েছে। সেই কর্মসূচির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠকও করা হচ্ছে। অন্যদিকে মূল তৃণমূল শিবিরও তাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই কর্মসূচির জন্য প্রস্তুতি শুরু করেছে। দুই পক্ষই নিজেদের প্রকৃত রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবেই তুলে ধরার চেষ্টা করছে বলেও রাজনৈতিক মহলের ধারণা। ফলে একই দিনে দুটি বড় কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনও বিশেষ সতর্কতা অবলম্বন করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 21শে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে ধর্মতলা এবং মেয়ো রোড এলাকাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। দুই রাজনৈতিক শিবিরই নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে বড় জমায়েতের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। এর ফলে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতেই যান চলাচল, নিরাপত্তা এবং জনসমাগম নিয়ন্ত্রণের বিষয়টি প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পুলিশ ইতিমধ্যে পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা করে তৈরির কাজ চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই কর্মসূচিগুলি শুধুমাত্র রাজনৈতিক শক্তি প্রদর্শনের বিষয় নয়, বরং আগামী দিনের রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে রাজ্যের রাজনৈতিক মহলের নজর এখন 21শে জুলাইয়ের কর্মসূচির দিকেই।
হাওড়ার উলুবেড়িয়ায় জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারার ফলেই বড় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘন কুয়াশা, কম দৃশ্যমানতা অথবা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চিৎকার ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় মানুষ, পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। অন্তত 20 জন যাত্রী আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। যদিও তাদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল বলেও হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। উত্তরবঙ্গের কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের কিছু অংশেই বৃষ্টির পরিমাণ কমতে পারে বলেই জানানো হয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পুরোপুরি কাটেনি। নদী অববাহিকা এবং পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের পরিস্থিতি এবং বায়ুমণ্ডলের পরিবর্তনের উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে নতুন সতর্কতা জারি করা হবে।